আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ধারাবাহিক অনলাইন ক্লাসে দশম অধ্যায়ের আজকে তৃতীয় ক্লাসে তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে, গত ক্লাসে তোমাদের সাথে মূলধন নির্ণয় নিয়ে কথা বলেছিলাম। কিভাবে আমরা প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করব। আমি তোমাদেরকে একটু সেই বিষয়টি পুনরায় আলোচনা করে দিচ্ছি। সেটি এরকম ছিল যে, প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায়ের যে পার্থক্য, সেটি ছিল প্রারম্ভিক মূলধন। আবার সমাপনী সম্পদ ও সমাপনী দায়ের পার্থক্যের মাধ্যমে যে মূলধন নির্ণয় হবে সেটা ছিল সমাপনী মূলধন। তাহলে সেই মূলধন নির্ণয়ের জন্য আমরা দুটি মূলধন পেয়েছিলাম, একটি প্রারম্ভিক মূলধন, একটি সমাপনী মূলধন। তো মূলধন নির্ণয়ের ক্ষেত্রে তোমরা দু একটি জায়গায় সমস্যার মধ্যে পড়বে। যে সমস্যাগুলো আজকে আলোচনা করব সেটি হচ্ছে স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী দায়। স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী দায়ের একই রকম কাজ, সেটি আজকে আলোচনা করবো তোমাদের সাথে আমি। সেটি হচ্ছে এরকম, তোমরা দেখবা মূলধন নির্ণয় করার জন্য উদ্দীপকে যে তথ্য দেওয়া থাকবে, আমি বলেছি একটি প্রারম্ভিক তথ্য আর একটি সমাপনী তথ্য। তো সেই প্রারম্ভিক তথ্য এবং সমাপনী তথ্যের মধ্যে স্থায়ী সম্পদের বেলায় অনেক সময় তোমরা দেখবে যে প্রারম্ভিক টাকার ঘরে, অর্থাৎ 2000 যদি 18 সালের অঙ্ক হয়ে থাকে, 18 সালের জানুয়ারি মাসের 1 তারিখের যে সম্পদার দায় দেওয়া আছে, সেখানে স্থায়ী সম্পদের টাকা দেওয়া আছে, মানে উদ্বৃত্ত দেওয়া আছে। ধরো যন্ত্রপাতি বা আসবাবপত্র প্রারম্ভিক করে টাকা দেওয়া আছে, কিন্তু সমাপনী উদ্বৃত্ত করে সেই সম্পদের টাকা দেওয়া নেই। সেক্ষেত্রে আমরা সমাপনী করে কত টাকা লিখবো বা কি লিখবো না, বা লিখলে কত টাকা লিখবো, এটি একটি প্রবলেম। আমি কথাটা আরেকবার বলছি তোমাদেরকে, যে স্থায়ী সম্পদের বেলায় দেখা যাবে যে প্রারম্ভিক সম্পদের দিকে যন্ত্রপাতি, আসবাবপত্র, অফিস সরঞ্জাম এগুলোর বা বিনিয়োগ 10% বিনিয়োগ, 8% বিনিয়োগ, এগুলোর বেলায় প্রারম্ভিক করে টাকা দেয়া আছে, কিন্তু সমাপনী টাকার ঘরে টাকা দেয়া নেই। তো মূলধন নির্ণয় করার সময় আমরা যখন প্রারম্ভিক এবং সমাপনী দুটো মূলধন নির্ণয় করবো, প্রারম্ভিক হয়েছে টাকাটা লিখবো, সমাপনী করে তখন আমরা কি করবো। তো সেই বিষয়ে দেখো, আমি এখানে লিখেছি নোট 1 বা 1 নাম্বার নোটে এই বিষয় নিয়ে কথা বলেছি। স্থায়ী সম্পদ বছরের শুরুতে দেয়া থাকলে, অর্থাৎ যদি বছরের শুরুতে সম্পদের উদ্বৃত্ত দেওয়া থাকে এবং বছরের শেষে দেওয়া না থাকলে, শুরুতে দেওয়া আছে কিন্তু শেষে দেওয়া নেই, এবং এই সম্পদ সম্পর্কে সমন্বয়ে কিছুই বলা না থাকলে, কিছুই বলা নাই বলতে বোঝাচ্ছে এখানে এই কথাটা বোঝানো হচ্ছে, ধরো তোমার একটা আসবাবপত্র ছিল 5 লাখ টাকার, সমন্বয়ে বলে দিয়েছে যে 5 লাখ টাকার আসবাবপত্রটি বিক্রি করে দেওয়া হয়েছে। তো যদি সম্পদটা বিক্রি করে দেওয়া হয়, স্বাভাবিকভাবেই আমার সম্পদ ছিল 5 লাখ টাকার, আমি সেই সম্পদটা কি করে ফেলেছি, বিক্রি করে ফেলেছি। তো বিক্রি করে ফেললে আমার কাছে সম্পদটা থাকবে না, এটি স্বাভাবিক। তো যদি প্রারম্ভিক করে টাকা থাকে, সমাপনী করে টাকা দেওয়া না থাকে, আর সমন্বয়ে বলে দেয় যে বিক্রি হয়ে গেছে, তাহলে কথা কি আছে, ঠিক আছে, আমার প্রারম্ভিক ছিল, পরে আমি বিক্রি করে ফেলেছি, সুতরাং আমার সমাপনী করে টাকা থাকবে না, এটি স্বাভাবিক। কিন্তু সমন্বয়ে কিছুই বলা না থাকলে, বিক্রি হয় নাই, বিক্রি হয়েছে, কিছুই বলা নাই, নতুন করে কিনেছি এটাও বলা নাই, তখন আমরা কি করবো, মূলধন নির্ণয়ের সময় মূলধন নির্ণয়ের সম্পদের স্থায়ী সম্পদের বেলায় মূলধন যখন আমরা নির্ণয় করবো, মূলধন নির্ণয়ের সময়, কথাটা লিখবো আমি, মূলধন নির্ণয়ের সময়
মূলধন নির্ণয়ের সময় স্থায়ী সম্পদের প্রারম্ভিক উদ্বৃত্তে যে টাকা লিখবো সমাপনী উদ্বৃত্তের ঘরে একই টাকা বসবে। অর্থাৎ প্রারম্ভিক উদ্বৃত্তই মানে প্রারম্ভিক ঘরে যে টাকাটা বসবে সমাপনী ঘরে সে একই টাকা বসবে। এটা কেন এরকম এক টাকা বসবে? কারণ এটা স্থায়ী সম্পদ। আমরা কি জানি, এই স্থায়ী সম্পদ একবার কারবারে অর্জন করা হলে এটি অনেক দিন কারবারের মধ্যে থাকে, অনেক দিন সে কারবারকে সেবা দেয়। তার আয়ুষ্কাল মিনিমাম 1 বছর এবং অনধিককাল সে কারবারের মধ্যে থাকবে। তো যেহেতু বছরের শুরুতে সম্পদ কারবারের মধ্যে ছিল আর এই সম্পদ বিক্রি হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা কাউকে দিয়ে দিয়েছি, এই মর্মে কিছুই বলা নাই, সুতরাং এই সম্পদ কারবারের মধ্যেই রয়েছে। তাই স্থায়ী সম্পদ বছরের শুরুতে থাকলে আর শেষে যদি না দেওয়া থাকে তাহলে বছরের শুরুর টাকাটাই শেষের ঘরে অর্থাৎ সমাপনী সম্পদের ঘরে একই টাকা বসবে। আমার মনে তোমরা 1 নাম্বার এই টিকা থেকে বুঝতে পেরেছো। এবার এমন হতে পারে যে বছরের শুরুতে দেওয়া নেই, বছরের শেষে দেওয়া আছে। যন্ত্রপাতি প্রারম্ভিক টাকা নেই, শেষের ঘরে রয়েছে। যদি এরকম হয়, এটা কখন এরকম হতে পারে? হতে পারে যে আমি যখন কারবার শুরু করেছি তখন কারবারের মধ্যে যন্ত্রপাতি ছিল না। বছরের যখন কারবার শুরু হলো, শুরু হওয়ার পরে যে কোনো সময়ে, সেটা ফেব্রুয়ারি জানুয়ারিতে কারবার শুরু করেছি আমরা, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে, বছরের মাঝামাঝি হতে পারে, শেষের দিকে হতে পারে, কারবারের যন্ত্রপাতি কিনেছি। তাহলে কারবার যদি যন্ত্রপাতি কিনে থাকি তাহলে শুরুতে না থাকলেও শেষে সেটা থাকতে পারে। তো এরকম ক্ষেত্রে যদি এরকম হয় যে স্থায়ী সম্পদ বছরের শুরুতে দেওয়া নাই, যদি না থাকে, বাট বছরের শেষে যদি দেওয়া থাকে, দেওয়া থাকতে পারে, শুরুতে ছিল না পরে কিনেছি, এবং এই সম্পর্কে সমন্বয়ে কিছু বলা না থাকে, তাহলে কিছু বলা নাই মানে কি, যে নতুন করে আমার আগে ছিল বা আমি মাঝখানেকে বিক্রি করে ফেলেছি বা সম্পদটা আমার নতুন কিনেছি, কিছুই বলা নেই। আমরা ধরে নিব যে এই সম্পত্তি বছরের শুরুতে আমার ছিল না, আমি বছরের মাঝামাঝি কোনো এক সময় মানে জানুয়ারির 1 তারিখে কারবার শুরু হয়েছে, 1 তারিখের পরে কিনলেই বছরের শুরুতে এটা আসার কোনো সুযোগ নেই। অর্থাৎ প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সময় এই সম্পদটা লেখার কোনো সুযোগ নেই। কারণ প্রারম্ভিক বলতে আমরা এখানে বলে থাকি কাকে? জানুয়ারি মাসের 1 তারিখ মানে যেদিন কারবার শুরু হলো। তো আমি যদি জানুয়ারি মাসের 1 তারিখে ব্যবসা আরম্ভ করি আর সম্পদ যদি আমি জানুয়ারি মাসের 2 তারিখ 3 তারিখেও কিনি, তারপরেও আমার 1 তারিখে সেই সম্পদটা বিবেচনায় আনার কোনো সুযোগ নেই। বা 2 তারিখ 3 তারিখ বা ফেব্রুয়ারি, মার্চ, জুন, জুলাই, অক্টোবর, নভেম্বর যেদিনই আমরা কিনি, শেষের দিন আমার সম্পদটা কারবারের মধ্যে কি থাকবে। এই কারণেই বলা হয়েছে যদি বছরের শুরুতে দেওয়া থাকে, শেষে দেওয়া না থাকে এবং এই সম্পর্কে সমন্বয়ে কিছু বলা না থাকে, তাহলে মূলধন নির্ণয়ের সময় শুধু সমাপনী সম্পদের ঘরেই টাকা বসবে, প্রারম্ভিক ঘরে কিছুই বসবে না। তাহলে স্থায়ী সম্পদ নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হলো। সেটা হলো কি, যে স্থায়ী সম্পদ যদি বছরের শুরুতে দেওয়া থাকে, শেষে না থাকে, তাহলে শুরুর টাকাটাই শেষের ঘরে বসবে। তবে শর্ত কি? যদি সমন্বয়ে কিছু বলা না থাকে। আবার শুরুর ঘরে নেই বাট শেষের ঘরে আছে, এই মর্মে সমন্বয়ে কিছু বলা নেই স্থায়ী সম্পদের বেলায়, তাহলে শেষের ঘরেই শুধুমাত্র টাকাটা বসবে, প্রারম্ভিক ঘরে টাকাটা বসবে না। এবং মনে রাখতে হবে এই শর্ত দুটো শুধু স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী দায়ের বেলায় প্রযোজ্য। স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী দায়, চলতি সম্পদ এবং চলতি দায়ের বেলায় এই শর্তগুলো প্রযোজ্য নয়। চলতি সম্পদ এবং চলতি দায়ের বেলায় যেখানে যে সম্পদ থাকবে আমরা সেখানেই সেটা লিখব। তবে সমন্বয়ে চলতি সম্পদ হোক আর স্থায়ী সম্পদ হোক, সমন্বয়ে যদি সম্পদ নিয়ে কোনো ইনস্ট্রাকশন থাকে তাহলে আমরা অবশ্যই সেই সমন্বয়ের ইনস্ট্রাকশন গুলো ফলো করবো বা আমরা সেগুলো মানবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা নোটটা একটু ভালো করে দেখে নাও এবং দেখে তোমরা খাতায় লিখে নাও।
আমি তোমাদেরকে আবার বলছি যে স্থায়ী সম্পদের বেলায় আমরা এই নোট দুটি ফলো করব। সেই নোটটি হচ্ছে কি, স্থায়ী সম্পদ অর্থাৎ মূলধন নির্ণয় করার সময় আমরা প্রারম্ভিক ঘরে টাকা লিখব। যদি সমাপনী ঘরে টাকা না থাকে স্থায়ী সম্পদের বেলায়, তাহলে একই টাকা সমাপনীর ঘরে লিখব। আবার সেই স্থায়ী সম্পদ প্রারম্ভিক ঘরে টাকা নেই, সমাপনীর ঘরে আছে, সেক্ষেত্রে আমরা শুধু সমাপনীর ঘরে লিখবো, প্রারম্ভিক ঘরে টাকা কিছুই লিখবো না, প্রারম্ভিক ঘর খালি থাকবে। ঠিক তেমনি দীর্ঘমেয়াদী দায়ের বেলায় আমরা এই রুলসটা ফলো করব। তবে উভয় ক্ষেত্রে এবং যে কোনো সব ক্ষেত্রে আমরা যদি অঙ্কে উদ্দীপকের মধ্যে সমন্বয়ে কোনো ইনস্ট্রাকশন থাকে, কোনো সম্পদ নিয়ে বা কোনো নির্দেশনা থাকে যে সম্পদ নতুন করে কেনা হয়েছে, নতুন করে বিক্রি হয়েছে বা কিছু নষ্ট হয়ে গেছে, আমরা অবশ্যই সেই নির্দেশনাকে আমরা অনুসরণ করব। সেটা কিভাবে অনুসরণ করব? যদি সম্পদকে নতুন করে ক্রয় করা হয়ে থাকে, অর্থাৎ আমার একটি যন্ত্রপাতি শুরুতে আছে 5 লক্ষ টাকা, সমন্বয়ে বলা আছে যে নতুন করে আরো 1 লক্ষ টাকা ক্রয় করা হয়েছে, তাহলে অবশ্যই সমাপনীর ঘরে আমার হয়ে যাবে 6 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা বেড়ে যাবে। সেম ভাবে যদি আছে 5 লক্ষ টাকা, সমন্বয়ে বলেছে 50,000 টাকার সম্পদ বিক্রি করা হয়েছে, তাহলে বিক্রি করা হলে আমার সম্পদ কমে যাবে, আমার শেষে হবে 50,000 টাকা কম হবে। অর্থাৎ সমন্বয়ে যে নির্দেশনা থাকবে সেই নির্দেশনা আমরা অবশ্যই ফলো করব। আর নির্দেশনা না থাকলে আমরা এই কাজগুলো আমাদের এই টিকা অনুযায়ী আমরা কাজ করব। যে নির্দেশনা না থাকলে প্রারম্ভিক টাকা সমাপনী ঘরে একই টাকা বসবে এবং সমাপনী টাকা প্রারম্ভিক ঘরে আসবে না। চলতি সম্পদ চলতি দায়ের বেলায় এই টিকা প্রযোজ্য নয়। চলতি সম্পদ ও চলতি দায়ের বেলায় যেখানে যত টাকা লেখা থাকবে, অর্থাৎ প্রারম্ভিক ঘরে থাকলে প্রারম্ভিক ঘরেই বসবে, এইটা সমাপনীর ঘরে যাবে না। সমাপনী টাকা সমাপনীর ঘরেই বসবে, সেটা প্রারম্ভিক ঘরে আসবে না। কম থাকলে কম, বেশি থাকলে বেশি, যা থাকবে আমরা তাই লিখবো চলতি সম্পদ চলতি দায়ের বেলায়। তো সকল ক্ষেত্রে আমরা অবশ্যই সমন্বয় নির্দেশনা অনুসরণ করব। সমন্বয় না থাকলে, কেবল আমি কথাগুলো বলছি, টিকাগুলো সমন্বয় কিছু বলা না থাকলে প্রযোজ্য হবে। যে আমরা সমন্বয় না থাকলে চলতি সম্পদ চলতি দায়ের বেলায় যেখানে যত টাকা থাকবে, না থাকলে সেটা আমরা খালি রাখবো, থাকলে যত টাকা থাকে তত টাকাই লিখবো। শুধু স্থায়ী সম্পদ আর দীর্ঘমেয়াদী দায়ের বেলায় আমাদের এই রুলসটা কি হবে, প্রযোজ্য হবে। আশা করি তোমরা মূলধন নির্ণয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়টুকু তোমরা বুঝতে পেরেছো এবং এটা তোমরা অনুসরণ করবে। আমি তোমাদের সাথে একটা কথা গেলাম পদ্ধতি উত্তোলনের সুদ নির্ণয় নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে, নেক্সট ক্লাসে। আজকে মূলধন নির্ণয় বিষয়টুকু আমরা কনফার্ম হলাম যে মূলধন নির্ণয় করবো আমরা দুইটা, একটা প্রারম্ভিক মূলধন, একটা সমাপনী মূলধন। প্রারম্ভিক মূলধন নির্ণয় করবো প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিয়ে, আর সমাপনী মূলধন নির্ণয় করবো সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিয়ে। আর মূলধন নির্ণয় করার সময় আমার এই কথাগুলো আমরা কি করবো, বিবেচনা করব, বিবেচনায় রেখে কাজ করব। এরপরে আমাদের মূলধন নির্ণয় হয়ে গেলে আমাদের দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে লাভ লোকসান বিবরণী প্রস্তুত করা। লাভ লোকসান বিবরণী প্রস্তুত করা। তো আমি আগামী ক্লাসে তোমাদের সাথে লাভ লোকসান বিবরণীর সব এবং কিভাবে লাভ লোকসান বিবরণী প্রস্তুত করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। এবং সেই লাভ লোকসান বিবরণী প্রস্তুত করার সহায়ক যে উপাদানগুলো রয়েছে, মূলধনের সুদ নির্ণয়, উত্তোলনের সুদ নির্ণয়, বিনিয়োগের সুদ নির্ণয়, অতিরিক্ত মূলধন নির্ণয় করা, এগুলো নিয়ে কথা বলবো। তো তোমরা মূলধন নির্ণয়ের বিষয়টুকু গত ক্লাসে তোমাদেরকে আমি শখে দেখিয়েছি। সেই শখটা এবং বই থেকে 913 পৃষ্ঠার একটা শখ দেওয়া আছে মূলধন নির্ণয়ের। তোমরা শখগুলো একটু ভালো করে দেখবে, দেখে একটু নিজে নিজে চেষ্টা করবে মূলধন নির্ণয় করতে। আর এই নির্দিষ্ট টিকাটুকুর খাতা লিখে নিও, লিখে তোমরা বইয়েও তোমাদের 913 পৃষ্ঠার পরে 14 পৃষ্ঠায় দেখবা তোমরা এই সম্পদের টিকাগুলো লেখা আছে। এখানে আরো ডিটেলস, আরো বিস্তারিত লেখা আছে। তোমরা টিকাগুলো পড়বে, তাহলে মূলধন নির্ণয় করার ক্ষেত্রে তোমাদের অন্তত প্রবলেম হবে না। মূলধন নির্ণয় করার জন্য বইয়ে তোমাদের যে পাঠ্য বই আছে সেটা 913 পৃষ্ঠা এবং 914 পৃষ্ঠা নির্দেশনাগুলো তোমরা অনুসরণ করো। আর আজকে এবং আগের ক্লাসে তোমাদের সাথে যে আলোচনা করেছি তোমরা এগুলো ফলো করলে অবশ্যই মূলধন নির্ণয় করতে পারবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে লাভ লোকসান বিবরণীর শখ নিয়ে আলোচনা করব, কিভাবে লাভ লোকসান বিবরণী প্রস্তুত করতে হয় এবং আনুষঙ্গিক যত বিষয় আছে সেটা আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।